আসসালামু আলাইকুম। শুরুতেই বৃহস্পতিবারেরই গণমাধ্যমের কয়েকটি খবর আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। খুবই সংক্ষেপে ইন্ট্রোগুলো, মূল বিষয়গুলো আলোচনার সুবিধার্থেই এই ঘটনাগুলো পাশাপাশি রেখে একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আর এই ঘটনাগুলোর কোনোটারই আমি ব্যাখ্যা করতে চাই না, অন্তত এই ভিডিওতে। তার কারণ আমরা সবাই জানি এর শানি নজুল, এর মাজেজা, এর বিহাইন্ড দ্য স্ক্রিন কী হচ্ছে, কী ঘটছে, ব্যাখ্যা সবই আমরা জানি। যদি প্রথমেই বলি, যেটি টক অফ দ্য টাউন, বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা সহ 2 সন্তানকে, একই পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যা করা হলো। লালমনিরহাটের পাটগ্রাম থানায় যে শত শত মানুষের হামলা হলো, যদিও ঘটনাটি বুধবার রাতের, এটি বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে এসেছে। 2 থেকে 250 মানুষ একযোগে থানায় হামলা করলো। থানার টেবিল, চেয়ার, ল্যাপটপ, কম্পিউটার ভাঙচুর করা হলো। ইটপাটকেল নিক্ষেপ করে থানার জানালার গ্লাস ভাঙচুর করা হলো। পুলিশের কাছ থেকে জোর করে চাবি ছিনিয়ে হাজতখানার তালা ভেঙে, তালা খুলে 2 আসামিকে ছিনতাই করে নিয়ে গেল এবং পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়। তাতে কিছু যায় আসে না, আসামিদের ছিনতাই করে নিয়ে যায়। এই 2 আসামিকে চাঁদাবাজির সময় হাতে নাতে আটক করেছিল পুলিশ। তাদেরকে কারা ছিনিয়ে নিয়ে গেল? পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য অনুযায়ী স্থানীয় বিএনপি নেতা কর্মীরাই তাকে ছিনিয়ে নিয়ে গেছে। নাইমুর রহমান দুর্জয়, সাবেক সংসদ সদস্য এবং সাবেক ক্রিকেটার, তাকে আটক করা হলো এবং বৃহস্পতিবার যখন তাকে আদালতে তোলা হলো, তার আগে তার উপরে আবারও পচা ডিম নিক্ষেপ করা হলো। আদালত প্রায় সেই মব ভায়োলেন্স, এবং তার উপরে যখন আক্রমণ করতে গেল কথিত জনতা, তখন পুলিশ তাড়াহুড়া করে দৌড় দেওয়ার স্টাইলে খুব দ্রুত তাকে আদালতের ভিতরে, আদালত কক্ষে তুলে নিয়ে যায়। ফেসবুকে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আপত্তিকর একটি মন্তব্য করেছিল, মানে তার মতো করে সে মন্তব্য করেছিল, কিন্তু জুলাই যোদ্ধাদের দৃষ্টিতে আপত্তিকর মন্তব্য করার কারণে গাজীপুরের টঙ্গীতে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক ছাত্রকে ধরে চুল কেটে পুলিশে সোপর্দ করা হয়। আর পটিয়া থানা সম্পর্কে তো আমরা সবাই জানি। বুধবার যে মব ভায়োলেন্সের সৃষ্টি করা হয়েছিল, থানা ঘেরাও করা হয়েছিল, পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টির নেতাদের দাবির মুখে সংশ্লিষ্ট সেই থানার ওসিকে প্রত্যাহার করা হয়। এটি বুধবার রাতের ঘটনা। বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে এসেছে, অনলাইন পোর্টালেও এসেছে রাতের দিকে। কেন এই ঘটনাগুলো উল্লেখ করলাম? এর বাইরেও আরও অনেক ঘটনা রয়েছে, কয়েকটি করলাম মাত্র। সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে বৃহস্পতিবার, যদিও নিয়মিত প্রেস ব্রিফিংয়ের অংশ এটি। সেখানে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম যে বক্তব্য দিচ্ছেন, যে কথা বলছেন, তা হচ্ছে এরকম যে ভবিষ্যতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। আরেক প্রশ্নের জবাবে, সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে হেনস্থা করার ঘটনায় যে 6 জনকে চিহ্নিত করা হয়েছিল, তাদের 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেনাবাহিনী করেছে, কথা সত্য, ঠিক আছে। কিন্তু এই যে সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্টভাবে উচ্চারণ করা হলো যে ভবিষ্যতে কঠোর অবস্থান গ্রহণ করবে সেনাবাহিনী মব ভায়োলেন্সের বিরুদ্ধে, এই কথাগুলোর গুরুত্ব কি এখন আর সাধারণ মানুষের কাছে তেমন একটা আছে? অপ্রিয় হলেও বাস্তবতা নেই। মানুষ সেনাবাহিনীর থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছে। মানুষ বিভিন্ন জায়গা থেকে, রাজনীতিবিদ থেকে শুরু করে বর্তমান সরকার, পুলিশ, অন্যান্য ইনস্টিটিউশন, সব জায়গা থেকে তারা ত্যক্ত বিরক্ত হয়ে একমাত্র সেনাবাহিনীর উপরে আস্থাটা অটুট রাখতে চেয়েছিল। কিন্তু তাদের সেই বিশ্বাসে চির ধরেছে, মানুষ মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। আমরা তো পুলিশের অসহায়ত্ব দেখেছি।
এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যা চাইবে তাই হবে। এদেশে অন্য কিছু আর আপাতত ঘটবে না। বাংলাদেশকে তাদের কাছে ইজারা দেওয়া হয়েছে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকেই। এবং আরো একটি ঘটনা যেটি এর মধ্যে বলেছি যে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে তাদের দাবির মুখে। তো দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, সব প্রতিষ্ঠান। একমাত্র সেনাবাহিনী বুক উঁচিয়েছিল। যদিও আওয়ামী লীগের সময় হাতে গোনা কয়েকজন কর্মকর্তার কারণে সেনাবাহিনীর ভাবমূর্তি যথেষ্টভাবে ক্ষুণ্ণ হয়, একথাও সত্য। তারপরেও সেনাবাহিনী আলাদা স্বতন্ত্র একটা ইনস্টিটিউশন হিসেবে বুক উঁচিয়ে দাঁড়িয়েছিল বা এখনো আছে। আমি মনে করি এখনো আছে হয়তো অবশিষ্ট। কিন্তু আমার যেটি আবেদন, আর এই ধরনের কোনো বক্তব্যের দরকার নেই। মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স, মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে, এইসব কথাবার্তা মানুষের কাছে ধীরে ধীরে হাস্যকর বা বিরক্তিকর কথাবার্তায় পরিণত হচ্ছে। মানুষের একটাই প্রশ্ন, নির্বাচন বা অন্যান্য সব কিছু বাদ দিয়ে সেনাবাহিনীর দুর্বলতা কোথায়? সেই যে বুলডোজার কাহিনী শুরু হলো, তারও আগে থেকে আদালত পাড়ায় যেই মব ভায়োলেন্সের সৃষ্টি করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা, তারপরে বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হলো। সারা দেশের বিভিন্ন জেলায় এরকম অসংখ্য ঘটনা ঘটতে থাকলো। এখনো যা ঘটছে, একটা বিরুদ্ধেও সেনাবাহিনী কোনো ধরনের কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। কেন পারেনি? যদি বিশেষ কোনো দুর্বলতা থেকে থাকে, সেনাবাহিনীর প্রয়োজন নেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে অবস্থান করার। আমরা আসলেই বিনয়ের সঙ্গে বলতে চাই, যেহেতু সেনাবাহিনী শুধুমাত্র সেনা সদস্যদের ইনস্টিটিউশন নয়, এটা সারা বাংলাদেশে 18 কোটি মানুষের একটি গর্বের জায়গা। আমার মনে হয় যেটি সেনাবাহিনী এখন করা উচিত, নিজেদের মান সম্মান নিজেদের টিকিয়ে রাখা উচিত। যদি দুর্বলতা থাকে তাহলে সেটা তো অ্যাভয়েড করতে পারছে না। অতএব সেনা সদস্যদের মাঠ থেকে তুলে নিয়ে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া উচিত। এর বিকল্প আর নেই, আসলেই নেই। সেনাবাহিনীর যতটুকু ভাব গাম্ভীর্যতা, যতটুকু তাদের ক্রেডিবিলিটি যা ছিল, সেটুকু বজায় থাক, আমরা এটুকুই চাই। এমনিতে যা হওয়ার হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল তিনি বুধবার তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, পটিয়া থানা মাটির সাথে মিশাইয়া দিতে হবে। অবাক হওয়ার কিছু আছে? যেখানে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার, মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি আসে, প্রকাশ্যে এসব কথা বলা হয় দিনের পর দিন, বিপরীতে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, সেখানে তো থানা কোন ছাড়, একেবারে মামুলি বিষয় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া, তাই না অনেকের পক্ষে। এবং সেই শক্তি নিশ্চয় তাদের আছে। পটিয়া থানাকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে গত 2 দিন ধরে, আপনারা অনেকেই জানেন। মঙ্গলবার পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আটক করে থানায় নিয়ে গেল, তাকে অ্যারেস্ট করতে হবে দাবি জানানো হলো। তার বিরুদ্ধে কোনো নথিপত্র আছে কিনা সবকিছু ঘেটে ঘুটে দেখা গেল তার বিরুদ্ধে কোনো মামলা নেই। পুলিশ তাকে অ্যারেস্ট দেখাতে অপারগত প্রকাশ করে। কেন অপারগত প্রকাশ করলো? কেন তাকে আটক করা হলো না? এবং থানার মধ্যেই ছাত্রলীগের ওই নেতার উপরে মব ভায়োলেন্স সৃষ্টি করা হলো, মারধর করা হতে থাকলো। যখন পুলিশ বাধা দিল, 2 পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলো। 2 পক্ষেরই কয়েকজন করে আহত হয়েছেন। এবং পরবর্তীতে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ঊর্ধ্বতন আরো 2 কর্মকর্তাকে অপসারণের দাবিতে চট্টগ্রামের ডিআইজি রেঞ্জের কার্যালয়ের সামনে, চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি কার্যালয়ের সামনে তারা সড়ক অবরোধ করে, উত্তেজনার সৃষ্টি হয় এবং ঘোষণা দিতে হবে যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ করতে হবে। একটা পর্যায়ে ডিআইজি
নিচে নেমে এসে তাদেরকে আশ্বস্ত করেন যে বৃহস্পতিবার 12টার মধ্যে সিদ্ধান্ত জানানো হবে, এবং এই আশ্বাসের প্রেক্ষিতে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। ছাত্রলীগের ওই নেতার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। এমনকি যেহেতু ছাত্রলীগ এখন নিষিদ্ধ একটি সংগঠন, সেই সংগঠনের পক্ষে কোনো ধরনের কার্যক্রম বা কোনো ধরনের প্রচারণায় লিপ্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে তাকে কেন আটক করতে হবে? দেশে আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক, ভোটার, নেতাকর্মী আছে, তার মানে কি এই তাদের যাকেই পাওয়া যাবে তাদেরকে আটক করতে হবে, পুলিশকে অ্যারেস্ট করতে হবে, জেলে পড়তে হবে, অথবা দেশ ছাড়তে হবে, নতুবা মবের শিকার হতে হবে, গণপিটুনিতে মেরে ফেলতে হবে? এই প্রশ্নগুলোর উত্তর কে দিবে? এর আগে খুলনাতে আমরা দেখলাম খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে তালা লাগিয়ে দেওয়া হলো। একটা পর্যায়ে এর একদিন বা দুদিন পরে যখন খুলনা গেলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম, তাকে অবরুদ্ধ করে রাখা হলো, কেএমপি কমিশনারকে অপসারণ করতে হবে এই ঘোষণা দিতে হবে। 4 থেকে 5 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হলো। যদিও প্রেস সচিব বলেছে যে না, তাকে অবরুদ্ধ করে রাখা হয়নি, তার কাছে দাবি জানাতে গিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দাবি জানাতে গেলে 4-5 ঘন্টা কেন আটকা থাকতে হবে? কেন সেনা সদস্য সহ যৌথ বাহিনীর সদস্যদেরকে সেখানে যেতে হবে তাকে উদ্ধার করতে?